দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে। মনে রাখা দরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, 4 বারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবার কি তবে বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে? তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনূসের গদি টলতে শুরু করেছে? বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন কারি নোবেলজয়ী ইউনূস? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ভিডিও শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, দেশে ফেরার দুদিন না হতে যুক্তরাষ্ট্র থেকে চরম একটি সুখবর পেল তারেক রহমান। দর্শক বন্ধুরা, এবার চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে ডাক্তার ইউনূস সহ জামাত এবং এনসিপিরা। দর্শক, হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে তারেক রহমানকে নিয়ে একই ঘোষণা দিলেন। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলি নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন, রাজনীতির পরিবর্তন অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকিলাব মঞ্চের পরিচালক, কর্তা ব্যক্তি, হত্যাকর্তা, তাদের 1 নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং ওসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো ইলেকশন হবে না। তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল, আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার মাধ্যমে। অন্যদিকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন, আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব, তাকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেব কী কাজ করছেন, পুলিশ তো আসলে চালায় খোদাবাক চৌধুরী, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন, আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর। যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে, ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। তো আর অন্যদিকে যেহেতু খোদাবাক চৌধুরী সাবেক আইজি ছিলেন, এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একছত্র আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু, এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে, সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে, মানে 2001 থেকে 2006 সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন। এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল। তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা, আর বিভিন্ন জায়গাতে, খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন 1 মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল। তো এর ফলে কি হলো, জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল। অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না। প্রথম 2-3 মাসে একেবারেই অ্যাক্ট করছিল না।
ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে প্রথম আর একটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন, তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি, মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না। সেখানে চায় যে এখানে খুব চৌকস কেউ একটা হবেন। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওইরকম না। এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করেন যে না, যিনি স্বরাষ্ট্র, যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তারা খুবই স্মার্ট হবেন, দেখতে শুনতে সুন্দর হবেন, অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম। বা সেনা বাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন, সাবেক যারা আছেন, খুব স্মার্ট কিছু জেনারেল আছেন, যেমন ইকবাল করিম ভূঁইয়া। এখন ইকবাল করিম ভূঁইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো, মনে করতে যে না, সবাই মনে করতে যে না, আমরা একেবারে একটা চৌকস লোক পেয়েছি এরকম। মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি, তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে, অন্য লোকজন আসে, এরকম লোকজন পছন্দ করে না। তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না। সাখাওয়াত সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়ে। এবার কি তবে বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে? বিএনপি নেতা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। এই বদলে কি স্বস্তি পাবে বাংলাদেশ? স্বস্তি পাবেন ওই বাংলাদেশের আম জনতা, নাকি এর নেপথ্যে ঘটছে এমন কিছু যা ফের উত্তাল করে তুলতে পারে গোটা বাংলাদেশ? সূত্রের খবর, পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরেই ওই বিমানবন্দর থেকেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিন্তু কেন হঠাৎ ইউনূসকে ফোন করলেন তারেক? বললেন কি তবে আমি এসে গেছি, এবার তোমার দিন শেষ? তবে ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জামানায় 21শে আগস্টের গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই খালেদা পুত্র তারেক রহমানকে। তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে যেমন দুর্বল করেছে, তেমন আবার তাকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রতীকও তৈরি করেছে। সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাওয়া এক নেতা, আর বিরোধীদের কাছে তিনি বিচার এড়িয়ে যাওয়া একজন দণ্ডপ্রাপ্ত রাজনীতিক। তারেক জানিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আর সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তা তারেক দিয়েছেন তা হলো সম্প্রীতির বার্তা। তিনি ঠিক কি বলেছেন জানেন? তারেক বলেছেন, এই দেশে মানে বাংলাদেশে যেমন পাহাড়ের মানুষ রয়েছেন, তেমন দেশে একইভাবে সমতলের মানুষ রয়েছেন। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি। বদলের বাংলাদেশে মৌলবাদের বারবারন্তের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, যেভাবে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারেকের এই সম্প্রীতির বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? তাহলে কি পরোক্ষভাবে তারেক বুঝিয়ে দিলেন ইউনূসের শাসনকালে বাংলাদেশ মোটেও সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত নয়? সম্প্রীতির আগল ভেঙে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মৌলবাদ ঢুকে পড়েছে, সেই মৌলবাদের বিরুদ্ধে অস্ত্রই কি ওই তারেকের নির্বাচনী ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে? তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনূসের গদি টলতে শুরু করেছে? বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন নিজের আখের গুছিয়ে নেওয়া শান্তি বিঘ্নিতকারী নোবেলজয়ী ইউনূস? তারেক রহমানের প্রত্যাবর্তন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা? প্রশ্নটা শুনতে ব্যক্তিগত দ্বন্দ্বের মতন মনে হতে পারে, কিন্তু আদতে এটি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয়। এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের কাঠামো নিয়ে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, কোন মডেলে চলবে আগামীর বাংলাদেশ? সংগঠন নির্ভর দলীয় রাজনীতি, নাকি আন্তর্জাতিক সমর্থনে গড়ে ওঠা টেকনোক্র্যাট বিকল্প? 17 বছর পর তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, তখন বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো আর আগের মতন কাজ করছে না। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, বিএনপি দীর্ঘদিন ধরেই কোণঠাসা, আর এর মাঝখানে উঠে এসেছেন ওই ডক্টর ইউনূস, যিনি এমন একজন মানুষ যিনি কখনোই ক্লাসিক্যাল অর্থে ওই রাজনীতিবিদ ছিলেন না। তিনি এসেছিলেন একটি শূন্যতা পূরণ করতে। কিন্তু প্রশ্ন হলো, সেই শূন্যতা কি এখনো আছে? আসলে শেখ হাসিনা জামানার অবসানের পর যখন একটি গ্রহণযোগ্য মুখের প্রয়োজন ছিল,
তখন ইউনূস হয়ে উঠেছিলেন স্বাভাবিক পছন্দ। পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা, নোবেল পরিচয়, কর্পোরেট এবং এনজিও নেটওয়ার্ক সব মিলিয়ে ওই ইউনূস ছিলেন এক ধরনের সেফ অপশন। কিন্তু সমস্যা হলো, রাজনীতি কেবলমাত্র মুখের কথাই যে চলে না, রাজনীতি চলে মাঠে, কর্মীতে, সংগঠনে। আর এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তারেক রহমান। তারেক রহমান ফিরলেন এমন এক সময়ে যখন বিএনপি আবার সংগঠিত হতে শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা কি দেখেছি? বিএনপি নেতাদের একের পর এক জামিন, বহু মামলার গতি স্লথ হয়ে যাওয়া, আন্তর্জাতিক মহলের বক্তব্য ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের ওপর জোর। এখন প্রশ্ন হচ্ছে, এই সব কিছু একসঙ্গে ঘটছে কি কাকতালীয়ভাবে? না, রাজনীতিতে কাকতালীয় কিন্তু কিছু হয় না। তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসানও বটে। লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশ আর নয়, এবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের কর্মীদের জন্য এটা মনস্তাত্ত্বিক টনিকও বটে। আর এই মনস্তত্ত্বটাই রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর। তারেক রহমান মানেই স্বচ্ছ রাজনীতি, এই দাবি অবশ্য কেউ করছেন না এক্ষুনি। সবাই জানেন যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, আদালতে অনুপস্থিতিতে সাজা হয়েছে, তার অতীত এখন বিতর্কিত। কিন্তু রাজনীতিতে প্রশ্ন সবসময় নৈতিকতার নয়, প্রশ্ন আবার কার্যকারিতারও থাকে। বাংলাদেশে শেষ পর্যন্ত ক্ষমতায় আসে তারাই যাদের লোকবল আছে, সংগঠন আছে। আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছুই আর আলাদা করে দেখা যাচ্ছে না। ব্যক্তি, দল, অন্তর্বর্তী সরকার, নির্বাচন সবকিছুই এখন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই জটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই মোহাম্মদ ইউনূস, যিনি একসময় জাতীয় বিবেক, আন্তর্জাতিক নোবেলজয়ী সংস্কারের প্রতীক ছিলেন। আজ তিনি কি ধীরে ধীরে ওই বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে কোণঠাসা হয়ে পড়ছেন? সে কারণে এই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন কি শুধুই একজন নির্বাসিত নেতার দেশে ফেরা, নাকি এটা আসলে ওই ইউনূস অধ্যায়ের সমাপ্তির সূচনা? মনে রাখতে হবে, রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয়, এমনকি ওই নোবেল জয়ীরাও নয়। শুরুতে পশ্চিমা তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু রাজনৈতিক মহলে চরম তুলকালাম চলছে। দর্শক বন্ধুরা, রাজনৈতিক নেতাবৃন্দরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। জামাত এনসিপি একদিকে জোট হচ্ছেন 50টি আসনের প্রতীকে, এদিকে জাতীয় এদিকে হচ্ছে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান কিন্তু বিএনপি যোগ দিয়েছেন। রাশেদ খান কিন্তু আপনার ঝিনাইদহ 6 আসন 4 আসন থেকে নির্বাচন করবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। এটা নিয়েও কিন্তু মানে বিপক্ষে দলের কিন্তু মাথা ব্যথা একটু শুরু হয়ে গেছে। কারণ তারেক রহমান কিন্তু তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তো দর্শক বন্ধু, তারেক রহমানকে নিয়ে কিছু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা আমরা একটু বিস্তারিত জানি। বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কি বলছেন? বিএনপির এক নেতা বলেন যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দীর্ঘদিন পরে দলের নেতৃত্ব আবারও ফিরে এসেছে। আমরা আবারও শক্তিশালী হয়ে উঠতে পেরেছি এবং আমরা আবারও কঠিন রূপে ফিরে যেতে যাচ্ছি। বরং তারা ঢাকা থেকে জীবিত হয়ে এলাকায় ফিরেছে। নেতা কর্মীদের এই উদ্দীপনা ভোটের মাঠে বড় সহযোগিতা ভূমিকা রাখবে এবং প্রত্যাশা বিএনপির এখন জরুরি। এদিকে সদ্য নির্বাচন থেকে ফেরা তারেক রহমানের ভোটার হওয়ার পর মনোনয়নপত্র দাখিল করা সহ আনুষ্ঠানিক শেষ করে নির্বাচনে প্রস্তুতিতে মনোযোগ দিবেন তিনি। দর্শক বন্ধুরা, তারেক রহমান কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত ভোটার নয়। তিনি ভোটারের কাজ আগে ভোটার হবে, তারপর ভোটার হওয়ার পর তার মনোনয়নপত্র দাখিল করা লাগবে, তারপর নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। তো দর্শক, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।